নমস্কার, শাশ্বতী সিনা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। আজ চতুর্থ খণ্ডের 7ম অধ্যায়। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন। কেমন? শুরু করি। অন্নপূর্ণা মার সঙ্গে সেই শেষ দেখা আমার। উনি আমার হাতে রেশমি কাপড়ে বাঁধা পুরনো চিঠির বান্ডিল একটা দিলেন, বললেন, নিয়ে রাখ, এর মধ্যে সব কথা পাবি। আমার দেবুর কথা শুনেছি, যখন সে মারা যায় তখন বিকারের ঘরে কেবলই আমাকে ডেকেছিল, রাঙাপিসি রাঙাপিসি, বাবা ভায়োলেটকে নর্দমার জলে ডুবিয়ে মেরে দিলেন। ছি ছি রাঙাপিসি, তুমি ভুলতে পারো রাঙাপিসি? এর অর্থ অনেক, সে অনেক কথা তা ওই কাগজের বান্ডিলের মধ্যে ছিল। দেবেশ্বর রায়ের রাঙাপিসি অন্নপূর্ণা দেবী সযত্নে সব বান্ডিল বেঁধে রেখেছিলেন। হয়তো আমার জন্যই রেখেছিলেন, কারণ সেই রাত্রে ওই বান্ডিল হাতে হরিশ মুখার্জি রোড থেকে জানবাজার ফিরে এসে পরের দিন সকালেই আমি মেদিনীপুর রওনা হয়ে গেলাম মেজদির জন্যে। ম্যাজিস্ট্রেট বি.আর. সেন এসে মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার মোড় ফিরিয়েছেন। ওখানকার অবস্থা সহজ করে এনেছেন মেলামেশার মধ্য দিয়ে, কাজকর্মের মধ্য দিয়ে। মেদিনীপুরে বিদ্যাসাগর হল তৈরি হচ্ছে। জেলার বড় বড় জমিদার, রাজা উপাধিধারী জমিদার মেদিনীপুরে অনেক। নাড়াজোল, ঝাড়গ্রাম, কীর্তিহাটের পাশে গর্গ বাহাদুরেরা, রামগড়ের রাজা, সে একটা লম্বা ফর্দ হয়। তাছাড়া রায়বাহাদুর, রায় সাহেব জমিদারও আছে। পল্টনি মেজাজের শাসনতন্ত্রের মধ্যে টাকা আদায় সোজা ব্যাপার। টাকা অনেক উঠেছে। ব্রিটিশ ইম্পিরিয়ালিজমের দুর্দিন এসেছে তার এম্পায়ারের শ্রেষ্ঠ ভূখণ্ডে। বিরাট মহিরুহের শিকড়ে টান ধরেছে, কটকট করে কাটছে। সঙ্গে সঙ্গে মহিরুহটির প্রশাখা এই জমিদারিগুলোই আগে শুকিয়ে আসছে। তবু যা আছে 2-4-10টা কাঁচা পাতা, ডালের মধ্যে রস, তাই তখন আদায় করে বা সম্বল করে বাঁচতে চাচ্ছে। মানুষকে ভোলাতে হবে, মানুষ আর সহজে ভুলবে না। তাই বিদ্যাসাগরের স্মৃতির উপর সৌধ গড়ে শান্তি স্থাপনের ব্যবস্থা। জমিদারেরা সঞ্চিত টাকা থেকে দিচ্ছেন, ধার করেও দিচ্ছেন। না দিয়ে উপায় কি? যারা দেশের মানুষ, যারা ইংরেজের সঙ্গে লড়ছে, তারাই জমিদারের প্রজা। জমিদারির বিপক্ষে ফতোয়া বেরিয়ে গেছে। কীর্তিহাটের জমিদারিতে আমি জক হয়ে আছি, টাকা আমিও দিয়েছি। সমারোহ করে কাজকর্ম হচ্ছে। ওখানকার উকিলদের মধ্যে যারা অগ্রণী, তারা একটু একটু করে কাছে এগিয়ে এসেছেন। ওদিকে মার খেয়ে ক্লান্ত মেদিনীপুরের যৌবন শক্তি গাছতলায় বসে জিরিয়ে নিচ্ছে 1942 সালের জন্য। রবীন্দ্রনাথ তখনও বেঁচে, তিনি আসবেন বিদ্যাসাগর মেমোরিয়াল হলের ওপেনিংয়ের জন্য। কলকাতায় সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। এরই মধ্যে মেদিনীপুর এসে সুধাকরবাবু উকিলের মারফত পিটিশন দিয়ে মিস্টার সেনের সঙ্গে ইন্টারভিউ চাইলাম। পেলাম ইন্টারভিউ। মিস্টার সেনের সঙ্গে দেখা হতেই বললেন, ও কেসটার জন্য অলরেডি আমি রেকমেন্ড করে লিখেছি। আশা করছি দিন 10-এর মধ্যেই একটা উত্তর পাব। মনে হয় ওকে ছেড়েই দেওয়া হবে। মিস্টার সেনের কাছে আশ্বাস পেয়ে কীর্তিহাট ফিরলাম। আমার জীবনের সব গ্রন্থি, সব জট যেন খুলে গেল বলে মনে হলো। অর্চনার বিয়ে হয়ে গেছে। তবে ফেরবার দিন, অর্থাৎ টেলিগ্রাম নিয়ে রথিন যখন অন্নপূর্ণা মার ঘরে ঢুকল, তখন তার গায়ে ওষুধের তীব্র গন্ধে আমার মনটা কেমন খারাপ হয়েছিল সুলতা। আমি যে মদ খাই, অনেক দিন খাচ্ছি, খেয়ালি মানুষ, কখনো ছেড়ে দিই, খাবো না বলে প্রতিজ্ঞা করি, আবার কখনো প্রতিজ্ঞা ছুঁড়ে ফেলে দিয়ে দ্বিগুণ উৎসাহে ধরি। আমার বাধা বন্ধ নেই, গুরুজন নেই, লজ্জা সংকোচও নেই। কিন্তু যাদের বাধা বন্ধ আছে তাদের জানি, তাদের দেখেছি, তাদের চিনি। 1937 সাল পার হয়ে 38 সালের কাল চলছে।
আমাদের জীবন পাল্টাচ্ছে, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সব দিক থেকে। 1930 সালের মাস মুভমেন্টের পর যে এবার কোন মুভমেন্ট আসছে তা কেউ জানে না, তবে সেটা যে 1930 সালের পুনরাবৃত্তি হবে না এটা নিশ্চিত। তবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডে কুইট ইন্ডিয়া, আজাদ হিন্দ, তার সঙ্গে পিপলস ওয়ারের কল্পনা কেউ ভাবতে পারে না। বড়জোর ভাবে আর একটা রিফর্ম, শুধু মুসলিম লীগকে রাজি করাতে পারলেই হয়। নতুন কালের মানুষেরা স্পষ্ট বলছে পুরনো কিছু চলবে না। তার সঙ্গে রথিনের মদ খাওয়ার সামঞ্জস্য আছে। তবু মনে দুঃখ পেয়েছিলাম অন্নপূর্ণা মার জন্যে। তিনি বেঁচে থাকতেই এই হলো। তা হোক, উনি আর কদিন, এই বলে সান্ত্বনা নিতে গিয়েও নিতে পারিনি। দুঃখ হয়েছিল অর্চনার জন্যে। মেয়েটা বড় ভালো মেয়ে। অন্নপূর্ণামার মেজদির কথা রায়বাড়ির প্রবাদে আমার বিশ্বাস নেই ভবানী দেবী অর্চনা হয়ে ফিরে আসেননি। সায়েন্স অফ হেরিডিটি আছে, চেহারায় এমন মিল বিচিত্রভাবে এক বংশে দেখা যায়, চরিত্রেও মিল হয়। অর্চনার সঙ্গে ভবানী দেবীর চেহারা চরিত্রের ঠিক সেই মিল। মেয়েটা অন্যায় কিছু সহ্য করতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে এদের প্রতিবাদ থাকে, অর্চনারও আছে। রথিনের মদ খাওয়া কি ও সহ্য করতে পারবে? ভেবেছিলাম ওকে ডেকে বলে দেব, সহ্য করে নিস অর্চনা, ও ডাক্তার মানুষ, একালের ডাক্তার, 1938 সালের। দেখ, এককালে বীরেশ্বর রায়ের আমলে প্রবাদ ছিল রায়বাড়ির ইটগুলো মদে ভিজিয়ে তৈরি করে পোড়ানো হয়েছিল। কীর্তিহাটের মাটি মদ খায়, সে গোটা বাংলাদেশেই। তারপর আবার মোড় ফিরেছিল, তারপর ফের আবার মোড় ফিরেছে রে। তোরা মাথার ঘোমটা টেনে নামিয়ে শুধু স্বাধীন জেনানা হতেই চাচ্ছিস নে, স্বাধীনতা আনবার জন্যে বোমা পিস্তল নিয়েও কারবার শুরু করেছিস। আমি বড় লোকের বাড়ির পার্টির খবর জানি, মেয়েরা এখন হেলথ ড্রিঙ্কও করছেন, সুতরাং ও নিয়ে মাথা ঘামাস নে ভাই। লোকটাকে যদি ভালোবেসে ফেরাতে পারিস তো ফেরা, নইলে মেনে নে। মনে হয়েছিল মানাতে পারবে অর্চনা। এরপর জট মেজদিদি, তার জটও খুলে দিচ্ছেন বিধাতা, অথবা ইতিহাসের ঘাত প্রতিঘাতে আপনি খুলছে। মেজদিকে কীর্তিহাটের দেবসেবার ভার দিয়ে আমি ছুটি নেব। ছুটি মানে কীর্তিহাট থেকে ছুটি, রায়বংশের গ্রন্থি খুলে ছুটি। চলে যাব, ঘুরে বেড়াবো পৃথিবীময়। টাকা আছে আমার, ঘুরে বেড়াবো দুনিয়াময়, এবং একদিন কোথাও কোনো বিদেশে বা স্বদেশে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকব, একদিন চোখ বুঝব, এবং এই সব কাহিনী লিখে যেসব ছবিগুলো তখন পর্যন্ত এঁকেছিলাম সেগুলো তোমার কাছে পৌঁছে দেবার জন্য অ্যাটর্নি সলিসিটারকে দিয়ে যাব। আমার ঠাকুরদা দেবেশ্বর রায় তার ছোট ছেলে অর্থাৎ আমার বাবাকে খুব ভালোবাসতেন। তাকে তিনি নিজের মনের মতো করে গড়তে চেয়েছিলেন। আমার বাবা অর্ধেকটা হয়েছিলেন তার মনের মতো, অর্ধেকটা হয়েছিলেন তার মতো। তাকেও আমার ঠাকুরদা বলে গিয়েছিলেন, ডোন্ট ম্যারি মাই বয়। একটি স্ত্রীলোক ছাড়া দুনিয়ার সব স্ত্রীলোককে যদি মা ভাবতে পারো, বলতে পারো, তবেই বিয়ে করো। অ্যান্ড ট্রাই টু লাভ হার, ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট ইটার্নাল শি ইন হার। শি ইজ ইন এভরি ওম্যান, জাস্ট অ্যাওয়েকেন হার। যদি চেষ্টা করো তবে নিশ্চয় একদিন ভালোবাসা আসবে, পাবে, দেবে। তা যদি না পারো তবে বিয়ে করো না, একা হয়ে থাকো। তোমার নিজের মা, ফর্চুনেটলি আমার কন্যা নেই, তোমার বোন নেই, সুতরাং তোমার মা ছাড়া সব নারীর কাছেই তুমি সেই চিরন্তন পুরুষ, ইটার্নাল হি হতে পারবে। কোনো অনুতাপ হবে না, কোনো পাপ হবে না, শুধু নারীকে জয় করার মতো শক্তি তোমার চাই। আর অনুতাপকে মনের ঘরে ঢুকতে দিতে না পারার শক্তি অর্জন করতে হবে তোমাকে। বাবা আমার 27 বছর পর্যন্ত সে কথা মেনে এসে 27 বছর বয়সে আমার মাকে বিয়ে করলেন। তারপর ঠাকুরদা যা বললেন তাই হলো।
অন্য একজন ওম্যান মিশ্র রক্তের লাবণ্যবতী চন্দ্রিকা এলো এবং বাবাকে টেনে নিয়ে চলে গেল। বাবাও চিঠি লিখেছেন মাকে, যখন বম্বে থেকে চন্দ্রিকাকে নিয়ে তিনি ইউরোপ চলে যান তখন লিখেছিলেন, সুরেশ্বর যেন বিবাহ না করে, আমাদের বংশে অভিশাপ আছে। আমার বাবা আমাকে বলেছিলেন, কারণ ঠিক জানি না, বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, রায়বংশের ছেলে, তাদের রক্তে মদ্য এবং নারী সম্পর্কে একটা উদ্দাম ধারা আছে। এ হয়তো সকল পুরুষের মধ্যেই থাকা সম্ভব, কিন্তু যাদের এই ধারাটা সম্পত্তি, অর্থ সম্মানের একটা উঁচু ঢিবি বা পাহাড় বা পর্বত থেকে ঝরে, তখন সেটা জলপ্রপাতের মতো সশব্দে ঝরে। একটু হাঁক ডাক করে, ব্রাভাডো করে এগুলো করে, এবং এই সব মায়াময়ী মোহময়ী যারা, তারা এটা পছন্দ করে। শুরোর বেলা এর সম্ভাবনা খুব বেশি। তুমি তার বিয়ে দিও না। সে বিয়ে করতে চাইলে তাকে বলো, বা আমার এই চিঠি দেখিও। তার প্রতি আমার উপদেশ, ডোন্ট ম্যারি, এন্ড আওয়ার লাইন উইথ ইউ। কথাটা আমার মনে গেঁথেছিল। বিয়ে করব নাই স্থির করেছিলাম। হঠাৎ মামাতো ভাই বোনদের সঙ্গে তুমি এলে, তোমার সঙ্গে পরিচয় বিচিত্রভাবে। ব্রজেশ সর্দার সেই শেফালিকে নিয়ে কেমন চট করে একটা কথার জট পাকিয়ে গেল। তুমি বললে, ওর সঙ্গে রূঢ় ব্যবহার না করলেই পারতেন। যাই হোক, ওরাও তো মানুষ। মেয়ে ছেলে কথাটা সারা দিন মনে ঘুরল। সন্ধেবেলা ট্যাক্সি করে গিয়ে শেফালির বাড়ি গেলাম, তার দুঃখ মোচন করে ফিরে এলাম সগৌরবে। তারপর একদিন গিয়ে দৌড়ে দৌড়ে যারা দেহের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে পেটের অন্নের জন্যে, তাদের টাকা দিয়ে ফিরে এসে তারই গৌরবে তোমার কাছে বিকিয়ে গেলাম। তারপর কীর্তিহাটে এসে পড়লাম রায়বংশের বিষয় আর কৃতকর্মের ইতিহাসের ঘূর্ণিতে। ডুবেই গেলাম। তোমার হাত ছেড়ে দিলাম, নিজে ডুবতেই লাগলাম। টেনে তোমাকে ধরলে হয়তো তুমিই আমার গলা টিপে ধরবে বলে ভয় হলো। সেদিন 1938 সাল, সেদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিআর সেনের সঙ্গে দেখা করে ফিরে এসে মনে হলো যেন ডুবতে ডুবতে ভেসে উঠলাম। এবার ছুটি পাব। ভাবলাম কি জানো, ভাবলাম অর্চনার বিয়ে হয়ে গেছে, মেজদি আমার খালাস পাচ্ছেন, এবার আমি খালাস। জমিদারির দেবোত্তর যেমন আছে তেমনি থাকবে, সে ওই মেজ তরফই আপন গরজে রক্ষা করবে। আমি ব্যক্তিগতভাবে পত্তনি সত্ত্ব কিনে কিনে যে সম্পত্তির মালিক হয়েছি তা সব বেচে দিয়ে চলে যাব, আর ফিরব না, অন্তত কীর্তিহাটে আর না। কলকাতার যানবাজারের বাড়ি, কলকাতার অন্য সম্পত্তি, তাও সব বিক্রি টিক্রি করে চলে যাব ইউরোপ অথবা আমেরিকা অথবা প্যাসিফিকের কোনো দ্বীপে। সেখানে চাষবাস করব, ছবি আঁকব আর এনজয় করব লাইফ। আজও আমার মনের মধ্যে সেদিনের সেই স্মৃতি জলজল করছে। মনে হচ্ছে যেন হয়তোবা এইমাত্র ঘটে গেছে। মনে পড়লে সেদিনের সেই ইমোশনের স্পর্শও যেন পাই। বলতে পারি, তোমাকে সেদিন আমার এই কল্পনা, টু এনজয় লাইফ, এদেশ ছেড়ে চলে যাওয়া, এর মূলে ছিলে হয়তো তুমি। হয়তো বলছি এই কারণে যে আমি হলপ করে বলতে পারবো না যে সে তুমি। সে একজন নারী, যে নারীর বন্ধনে চাষি বাঁধা আছে, মজুর বাঁধা আছে, গৃহস্থ বাঁধা আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, প্রজা, জমিদার, মহাজন, রাজা, মহারাজা, সম্রাট সবাই বাঁধা আছে। তেমনি একজন নারী, যে বিপ্লবীরা তখন আগুন নিয়ে খেলা করে, ফাঁসি কাটে, প্রাণ দেয়, তাদের কথা ঠিক জানি নে, বলতে পারবো না। মনের গভীরের গভীরে কেউ আছেন কি না, যাকে তারা দেশের পর্যায়ে পুজোর ফুলের মতো ঢেলে দিয়ে নির্মাল্য করে দেয়, যাদের বাঁধন কেটে বেরিয়ে গেলে তবে গৌতম পরম বুদ্ধ হন, নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য হন, তেমনি একজন কেউ ছিল। তার মুখ সিলুটের ছবির মতো দেখছিলাম। পিছনে ঝলমল করছে আলো, আর সে আমার ঘরে দরজার মধ্য দিয়ে ঢুকছে। আমি তাকে ঠিক সিলুটের ছবির মতো দেখছি। আমি বসে গভীর চিন্তায় যেন ডুবছিলাম, ভাবছিলাম এইসব কথাই। ঠিক
এই সময় ঘরে ঢুকল একটি নয়, দুটি মেয়ে, শিলুটের মতো হতে একজনকে চিনতাম, একজন কুইনি। তাকে একদিন বিবিমহলের ছাদের উপর থেকে এমনি শিলুটের মতো দেখেছিলাম, কিন্তু অনেকটা দূরে ছিল বলে ছোট দেখিয়েছিল এর থেকে। আর একজনকে চিনলাম না, অপরিচিতা গাউন পরা একটি মেয়ে, তাদের সঙ্গে হিল্লা। অন্নপূর্ণা মার কথা নিশ্চয় মনে আছে। তিনি তার সোনা ভাইপোর প্রথম প্রণয়ের ফলের বংশোদ্ভূতা এই মেয়েটিকে শুধু আমাকে দিয়ে বাড়ি ফিরিয়ে দেবার ব্যবস্থা করেননি, তাকে পড়িয়ে কোনো দেশি খ্রিস্টানের সঙ্গে বিয়ে দেবার অঙ্গীকার আমাকে দিয়ে করিয়েছিলেন। আমি তাকে মেদিনীপুর খ্রিস্টান মিশনে ভর্তি করতে গিয়ে ভর্তি করিনি, কারণ সেখানে অধিকাংশই ছিল সাঁওতাল আর চুয়াড়দের মেয়ে। তাদের লেখাপড়া কতদূর কি হয় তা বলতে পারবো না, তবে আবহাওয়াটা আমার ঠিক পছন্দ হয়নি। শুধু আমারই বা কেন, বুড়ি হিলডা এসেছিল সঙ্গে, তারও হয়নি। সে বুড়ি হয়েছে, মুখে তার মাকড়সা জালের মতো বার্ধক্যের হিজিবিজি রেখা পড়েছে, কিন্তু তার চোখ এবং রঙের মধ্যে একটা পিঙ্গলাভা আছে, ঘষা তামার মতো রং, যার গৌরব ওরা এখনো করে। সেটা বরং কুইনির মধ্যেই নেই, থাকলেও ঈষৎ যৎ সামান্য। চোখের তারায় শ্বেত রক্তের একটা ছাপ আছে। হিলদা বলেছিল, না বাবু সাহেব, ই জায়গায় নেহি, ই তো সব কালা আদমির মিশন আছে। না না না, আমাদের হারমাদি খুন, হারমাদি ইজ্জাত, না না, ইখানে কুইনিকে দিব না। তার জন্যই তাকে শেষ পর্যন্ত দিয়েছিলাম খড়গপুরে। ওখানে খ্রিস্টান আছে অনেক, অ্যাংলো আছে, রেলওয়ে স্কুল আছে, মেয়েদের বোর্ডিং আছে। সেখানেই কুইনির পড়ার ব্যবস্থা করেছিলাম। হিলডা খুশি হয়েছিল, কুইনিও খুশি হয়েছিল। সেদিন কুইনি ঘরে ঢুকে নমস্কার করে বলেছিল, নমস্কার স্যার। মনটা যেন আমার চমকে উঠল। শুধু মন কেন, মন, দেহ সব। আচমকা কেউ কিছু বললে যেমন চমকে ওঠে মানুষ, ঠিক তেমনি। তবু যেন তার সঙ্গে আরও কিছু ছিল। হ্যাঁ, আরও কিছু। পরে নিজেকে বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করেছি তার সত্য স্বরূপ। সে পরে বলছি, কিন্তু সেই মুহূর্তেই মেয়েটিকে যেন বড় আপনার মনে হলো, আমার একান্ত করে নিজস্ব সম্পত্তির মতো। হ্যাঁ সুলতা, তাই ঠিক, তাই মনে হলো। বুকের ভিতরে রক্ত যেন চলকে উঠল। সে চলকানো কখনো তোমার সঙ্গে ইডেন গার্ডেন্সে বেড়াতে গিয়েও হয়নি। কণ্ঠস্বরে তার আভাস ফুটে উঠল, মুখের ভাবে, চোখের দৃষ্টিতেও তার প্রতিভাস ফুটেছিল। বলে উঠলাম, কুইনি। মেয়েটা থমকে গেল। অত্যন্ত সংযত কণ্ঠে দৃষ্টি নামিয়ে আমাকে বললে, একটা কাজে এসেছি আপনার কাছে। কোর্টে গিয়েছিলাম, সেখানে শুনলাম আপনি কলকাতা থেকে এসেছেন, এখুনি ডিএমের সঙ্গে দেখা করে বাসায় এসেছেন। দিদি বললে। হিলডা সেলাম করে বললে, হাঁ হুজুর। আমি বললাম, ওরা শুনতে চায় না, ওদের খুন তেজি আছে, গরম আছে। দরখাস্ত দিতে যাচ্ছিল হুজুর ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে। আমাদের ওখানে আমরা হুজুর কংগ্রেসকে ভোট দিলাম না। কংগ্রেস ইংরাজ খ্রিস্টান লোকের দুশ্মনী করে। আমি লোক খ্রিস্টান, আমি লোক কংগ্রেসকে ভোট দিলাম না। কুইনি তাকে বাধা দিয়ে বললে, তুমি থামো দিদিয়া, আমি বলছি। মিসেস হাডসন আসুন, আমরা সব বুঝিয়ে বলবো। তুমি খুব বেশি বকো, থামো একটু। আমি বিস্মিত হয়ে গেলাম সুলতা। এই কয়েক মাসের মধ্যেই কুইনি কত পাল্টে গেছে। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য গোটা কীর্তিহাট গোয়ানদের উপর বিরূপ হয়েছে। তাদের নেতৃত্ব গ্রহণ করেছেন জগদীশ্বর কাকা, অর্চনার বাবা আর বিমলেশ্বর, অতুলেশ্বরের ঠিক উপরের বড় ভাই। পরশু যাকে আমি হাত মুচড়ে ধরেছিলাম ইত্রামির জন্যে, সেই। তার সঙ্গে রংলাল ঘোষ আছেন। বৃদ্ধ রংলাল ঘোষ নাকি বলেছেন, ইংরেজ সরকারের সঙ্গে লড়াই হবে, সে বড় লড়াই। সে লড়াই করবেন গান্ধী, সুভাষচন্দ্র, জওহরলাল, বল্লভভাই প্যাটেল, বীরেন শাসমল। এখানে গোয়ানদের সঙ্গে লড়ব আমরা।
হিল্লা নিজে এসেছিল রংলালের কাছে। আপনি ঘোষ এমন বাত কাহে বললেন? বুক চাপড়ে রঙ্গলাল বলেছেন, হামারা খুশি। তারপর বলেছেন, এইবার শোধ হবে আমার পিসের খুনের। পিড্রুজের ফাঁসিতে শোধ হয় নাই। সেই সব খবর খড়গপুরের খ্রিস্টানরা আর অ্যাংলো ইন্ডিয়ানেরা পেয়েছে। খড়গপুর খ্রিস্টান গার্লস হোস্টেলবাসিনী কুইনির কাছে এবং গোয়ানপাড়ায় গিয়ে হিল্ডাকে এবং কুইনিকে সঙ্গে নিয়ে এসেছে মেদিনীপুর ডিএমের কাছে দরখাস্ত করতে। একদিকে 1930-এর সিভিল ডিসওবিডিয়েন্স সল্ট মুভমেন্ট আর পেডি বার্জ ডগলাস মার্ডার করা মেদিনীপুরের প্রচণ্ড ভয়, অন্যদিকে মিলিটারি বুটের থ্যাতলানি আর পিউনিটিভ ট্যাক্সের ভারে জর্জরিত মেদিনীপুরে গোয়ানপাড়া থেকে খড়গপুর অবধি অ্যাংলোদের এবং বিদেশি উপাধিধারী কালো খ্রিস্টানদের অবস্থা খুরের ধারের উপর দিয়ে হেঁটে চলার মতো মর্মান্তিক। ভয়ে রাত্রে ঘুম হয় না, দিনে আস্ফালন করে তাড়ির নেশায় প্রমত্তের মতো। 1930 সাল থেকে বাংলাদেশের সে যুদ্ধের কথা ঐতিহাসিক, সে তো বলার প্রয়োজন নেই। তবু আমার জবানবন্দির সেদিনের এই ঘটনাটির জন্য উল্লেখের প্রয়োজন আছে। মেদিনীপুরের কথা আগে বলেছি, তার সঙ্গে একটা কথা বলা হয়নি। 1938 সালে নিখিল ভারত কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসেছেন নেতৃত্বের আসনে। সদ্য তিনি তখন বিলেত থেকে ফিরে এসেছেন, আয়ারল্যান্ডের বিপ্লবী নেতা ডি ভ্যালেরার সঙ্গে দেখা করে এসেছেন। এদিকে নতুন ইলেকশনে গোটা ভারতবর্ষে ইংরেজের শক্তি, অহংকার, রাষ্ট্রনৈতিক বুদ্ধিকে চমকে দিয়ে তার সমস্ত প্রতিক্রিয়ার চক্রান্ত ব্যর্থ করে দিয়ে কংগ্রেস সব প্রভিন্সে মিনিস্ট্রি ফর্ম করেছে। পারেনি সিন্ধু আর বাংলায়। মুসলিম লীগের নায়ক জিন্না সাহেব স্থির করেছিলেন চিরকালের জন্য চলে যাবেন ইংল্যান্ডে, কিন্তু দুটি প্রদেশে দুটি পা রাখবার জায়গা পেয়ে তিনি জিনিসপত্র লাগেজের বাঁধনের গিট খুলে ফেলেছেন। মনে একটা ধাক্কা খেলাম। তাকিয়েছিলাম কুইনির দিকে, তাকিয়ে ভাবছিলাম, নিজেকে প্রশ্ন করছিলাম, কুইনি আমার আপনজন নয়? কুইনি অস্বস্তি বোধ করছিল বোধহয়। আমার দৃষ্টিতে নিশ্চয় অস্বস্তিকর কিছু ছিল। নিজের দৃষ্টি আমি দেখতে পাচ্ছিলাম না, সামনে আমার আয়না ছিল না। আমি আমার দৃষ্টির প্রতিক্রিয়া দেখছিলাম কুইনির চোখে। কুইনি বললে, দেখুন, নেহাত দিদিয়া বললে সুরেশ্বর বাবু যখন এখানে রয়েছে তখন আগে তার কাছে যাব। তাকে না বলে কিছু করব না, কাউকে কিছু করতে দেব না, নিমক হারামি হবে। তাই ডিএম এর কাছে যাবার আগে আপনার কাছে এসেছি। আপনি কি এর প্রতিবিধান করতে পারবেন? আমি কিছু বলবার আগেই মিসেস হাডসন বললেন, ওন্ট ইউ আস্ক আস টু সিট ডাউন বাবু? অপ্রস্তুত হয়ে গেলাম। বসতে বললাম, রঘুয়াকে বললাম ভালো মিষ্টি আনতে, চা করতে। অতিথিদের আপ্যায়ন করে বিদায় করলাম। বললাম, আমি তোমাদের ডিএম এর কাছে যেতেও বলবো না, বারণও করব না। জমিদার হিসেবে আজ আর আমার খাজনা আদায় করে সরকারের প্রাপ্য সরকারি মালখানায় জমা দিয়ে বাকিটা নিজের জন্য জমানো বা নিজে ভোগ করা ছাড়া করণীয় কিছুই নেই। বড় জোর 2-10 টাকা চাঁদা দিতে পারি, দেওয়া উচিত বলে মনে করি, তার বেশি কিছু নয়। তবু কীর্তিহাটে গিয়ে কথা বলবো, আমি বলবো এই পর্যন্ত, যেমন ঠিক তোমাদের বলছি, তার বেশি কিছু নয়। বাস বাস, ওইসে হয়ে যাবে কুইনি, বাস করো। ছোটবাবু রাজাবাবু যখন বলিয়েছেন তখন জরুর সব মিটমাট হয়ে যায়গা। দরখাস আরখাস দেনে কা কুছ জরুরত নেই। চল বাবা, ঘর চল। মিসেস হাডসন কুইনিকে বাইরে ডেকে নিয়ে গেল, পরামর্শ করলে। তারপর ফিরে এসে বললে, বেশ, তাই হলো। আপনি চেষ্টা করে দেখুন, আমরা অপেক্ষা করব তার জন্য। ওরা চলে গেল। শুধু হিল্ডা যাবার সময় বলে গেল, বাবু সাহেব, বলো হিল্ডা, হামার পর, কুইনির পর আপনি গোসা করো না। আপনার পর হামি লোগের কই নালিশ নেই, কুছ না। না না হিল্ডা, তা আমি ভাবিনি। কাতরভাবে হিল্ডা বললে, বহুত জুলুম করছে বাবু, বহুত জুলুম। আমি বারণ করব, ওদের অনুরোধ করব, তোমরা ভেবো না।
সন্ধ্যাবেলা থেকে সেদিন আমি অস্থির হয়ে উঠেছিলাম। আমার সমস্ত জীবনের মধ্যে এই রাত্রিটি আমার একটি স্মরণীয় রাত্রি, অবিস্মরণীয়, ভুলতে চাইলেও ভোলা যায় না। বুঝতে পারলাম ওই কুইনি মেয়েটা আমার সমস্ত দেহ মনকে এক আশ্চর্য মোহে মোহাচ্ছন্ন করে তুলেছে। প্রথমে মনে হলো এ আমার রক্তের ধারা, রায়বংশের জীবনের অভ্যাস রক্তস্রোতের মধ্যে একটা রোগের বীজাণুর মতো মিশে রয়েছে। সংসারে আজও এমন কোনো ছাঁকনি তৈরি হয়নি যা দিয়ে একে ছেঁকে শোধন করা যায়। রঘুয়াকে ডেকে বললাম, বাজারে যা, এক বোতল হুইস্কি কিনে আন। রঘুয়া বললে, আছে। আছে? অন্নপূর্ণা মায়ের সঙ্গে দেখা হওয়ার পর দাড়ি গোঁপ কামিয়ে ফেলার সঙ্গে সঙ্গে শপথ করেছিলাম মদও আর খাবো না। সে আজ 6-7 মাস হয়ে গেল, তবু রঘুয়া বলছে আছে। রঘুয়া আমার মনের কথা বুঝতে পেরে বললে, আগেও তো 3-4 দফে ছোড়া, আর ফের এক রোজ হুকুম হলো কি, রঘুয়া ले आए হুইস্কি। তো 2-3 বোতল তখন বাক্সমে ছিল, রেখে দিলাম। আনবো? আন। এখানে এই রাস্তার সামনা ঘর মে? উপর চলো, আমি থোড়া কুছ খানাকে সঙ্গে সব তৈয়ার করে দি। বললাম, দে। রঘু চলে গেল। আমিও উপরের ঘরে পায়চারি করছিলাম আর ভাবছিলাম ওই কুইনির কথা। ওই কিশোরীটির মুখে চোখে সকল তনু ঘিরে থাকা একটা আশ্চর্য মোহ আমাকে আচ্ছন্ন করে রয়েছে। রায়বংশের স্রোতের মুখে ওই তনুখানিকে যেন একখানি কুমারী তরণীর মতো নিজের ভাগ্যের সঙ্গে ভাসিয়ে নিয়ে যেতে চাচ্ছে। মনে মনে প্রশ্ন করেছিলাম, কই সুলতাকে নিয়ে তো এমন কল্পনা করনি, কুইনিকে নিয়ে কেন? চট করে মন উত্তর দিয়েছিল, সুলতা তোমার দ্বারা উপকৃতা নয়, তোমার অধিকারের মধ্যে সে বাস করে না, তোমার দানের অর্থে সে অন্নে শিক্ষায় দেহ মনকে পুষ্ট করছে না। বোধ করি ওর একটা দাবি আছে। আগের কালে এর দাবি ছিল সোচ্চার ঘোষিত। জীবনে এবং জগতে সব ভ্যালুর মধ্যে সম্পদের ভ্যালু হলো প্রত্যক্ষ স্পষ্ট। ওর স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে মাপ করা। তার সঙ্গে শক্তি, রাষ্ট্রশক্তি, মালিকানি শক্তি এক হলে তো রক্ষে থাকে না। আহমেদ শাহ আবদালির ইতিহাসটা পড়া ছিল আমার ভালো করে। অন্তত মনে ছিল শাহ আবদালির নাকটা বসে গিয়েছিল, সেখানে চিরস্থায়ী একটা ক্ষত ছিল, ক্ষতটা কুষ্ঠরোগের। সেই আবদালি 60 বছর বয়সে যখন দিল্লির রংমহলে ঢুকল, তখন দিল্লির বাদশাহ বংশের শ্রেষ্ঠ সুন্দরী 16-17 কি 18 বছরের হজরত বেগমের দেহ মন দাবি করে বললে, চাই হজরত বেগমের দেহের মনের আমি হকদার। আমার মনের কামনাও তারই হয়তো অবশেষ। নদীটা শুকিয়ে এসেছে 1757 সাল আর 1938 সাল, 181 বছরের মধ্যে। নদীটার উপরে স্রোত নেই, কিন্তু বালির তলে তলে স্রোত আজও বইছে, আজও বইছে। রত্নেশ্বর রায় অঞ্জনাকে করতলগত করে পাথরের দেবতার মতো দৃষ্টিভোগে সন্তুষ্ট ছিলেন। তার ছেলে দেবেশ্বর রায় ভায়োলেটকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলেন কৈশোর চাপল্যে। আমি তার পৌত্র সুরেশ্বর। কুইনিও ওই অঞ্জনার বংশের। আমি তাকে চোরা বালির মতো গ্রাস করতে চাচ্ছি। ঘুরতে ঘুরতে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠছিল। কিছু চাই, কিছু চাই। মনে পড়ল অন্নপূর্ণা মার দেওয়া কাগজের বান্ডিলটার কথা। সুটকেস খুলে তাই নিয়ে বসলাম। রঘু বোতল এনে নামিয়ে রাখলে টেবিলের উপর। সুরেশ্বর বললে, 1938 সালের সেদিন মার্চের 30-এ, তারিখটা আমার মনে আছে সুলতা, কীর্তিহাটের রায়বংশের রত্নেশ্বর রায় আর দেবেশ্বর রায়ের পিতা পুত্রের বিস্ময়কর দ্বন্দ্বের কাহিনীর সবটুকু জেনে শেষ করেছিলাম। কর্চা বলো, জবানবন্দি বলো, তার উপাদান সংগ্রহ শেষ হয়ে গিয়েছিল। সারা রাত্রি জেগে অন্নপূর্ণা মার দেওয়া কাগজপত্রগুলি পড়ে শেষ করেছিলাম ভোরবেলা পর্যন্ত। বাপের সঙ্গে দেবেশ্বর রায়ের এই সংগ্রাম শুরু হয়েছিল শৈশবে। পরস্পরের অজ্ঞাত সারেই শুরু হয়েছিল। শুরু করে দিয়ে গিয়েছিল অঞ্জনা।
অল্প কিছুটা বয়স হতেই দেবেশ্বরের আশ্রয় মায়ের কোল থেকে গিয়ে নির্দিষ্ট হয়েছিল অঞ্জনার কোলে। 4 বছর বয়স থেকে তখন সরস্বতী বউয়ের গর্ভে এসেছে আর একজন। সেই সময় অঞ্জনার কাছে শুয়ে সে কাঁদত, অঞ্জনাও মধ্যে মধ্যে কাঁদত। দেবেশ্বর কাঁদতেন মায়ের কোলের জন্য, অঞ্জনা কাঁদত ব্যর্থ জীবনের জন্য। দুজনেই দায়ী করেছিল রত্নেশ্বরকে। রত্নেশ্বরের চরিত্র গৌরবের মধ্যে যাই থাক, সে হীরে, মতি, পান্না, নীলা যাই হোক, তার স্পর্শ, তার দীপ্তি সবই ছিল বড় রূঢ়, উত্তপ্ত। তার কণ্ঠস্বরে সঙ্গীত ছিল, কিন্তু সঙ্গীত সভয়ে বিদায় নিয়েছিল। এগুলো অস্পষ্ট। প্রথম স্পষ্ট হয়েছে যেদিন অঞ্জনা প্রথম বদ্ধ ঘরের মধ্যে রত্নেশ্বর রায়ের সঙ্গে সমানে জবাব করেছে। তখন সরস্বতী বউ আঁতুড় ঘরে, সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা গেছে, প্রসূতি অসুস্থ, চিকিৎসা চলছে। তারই অবসরের মধ্যে রত্নেশ্বর রায় সন্ধান পেয়েছেন অঞ্জনা এবং আলফানসোর সঙ্গে একটা কিছুর পালা চলেছে, এবং সে পালাটা আছে রত্নেশ্বরের ডায়েরির মধ্যে। সে তুমি শুনেছ, ঘণ্টা 2 আগে ডায়েরি থেকে পড়ে শুনিয়েছি। দেবেশ্বর সেটা শুনেছিলেন। জীবনের প্রায় শেষকালে, তখনও তিনি যুবক, বাংলাদেশের বিদগ্ধ মানুষের সমাজের একজন উজ্জ্বল মানুষ, বয়স 50 পূর্ণ হয়নি, তখন তিনি রাঙাপিসিকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে আছে এ সংবাদটা। রত্নেশ্বর রায়ের পাশেই ঘরটা ছিল দেবেশ্বরের ঘর। এই ঘরেই অঞ্জনা দেবেশ্বরকে নিয়ে থাকতেন। সরস্বতী বউ আঁতুড় ঘরে, বাড়ির এক প্রান্তে। অঞ্জনার সঙ্গে কথা বলবার সময় সাবধান হতে ভোলেননি রত্নেশ্বর। সেদিকে দৃষ্টিহীন বা ভ্রুক্ষেপহীন তিনি ছিলেন না। বাড়িটার বারান্দার 2 মাথায় পাহারা রেখেই কথা বলছিলেন অঞ্জনার সঙ্গে। হুকুম ছিল কেউ যেন না আসে, কিন্তু তারা 4 বছরের দেবেশ্বরকে কেউ এর মধ্যে ফেলতে পারেনি, হয়তো মনেই হয়নি। দেবেশ্বর ছিলেন মায়ের আঁতুড় ঘরের বাইরে বারান্দায় বসে, সেখান থেকে এসেছিলেন অঞ্জনার খোঁজে। তাকে কেউ আটকায়নি, কিন্তু কিছুটা এসে নিজেই যেন আটকে গেছিলেন। বাবার কণ্ঠস্বরের সঙ্গে অঞ্জনা পিসির কণ্ঠস্বরের পাল্লায় ভয় পেয়ে নিজেদের ঘরে ঢুকে পড়েছিলেন। ভয় পেয়েছিলেন অঞ্জনা পিসিকে বকছে, অঞ্জনা পিসি সমানে উত্তর করছে, এমন কখনো ভাবতে পারেন না তখন দেবেশ্বর। ঘরের দরজার কোণে দাঁড়িয়ে তিনি যত কেঁদেছিলেন তার সবটাই অঞ্জনা পিসির জন্য, আর রাগ হয়েছিল বাবার উপরে। এই রাগ তিলে তিলে বৃদ্ধি পাইয়া এক পর্বত সৃষ্টি হইতেছিল রাঙাপিসি। বাল্যকালে তিনি কদাচ আমাকে সমাদর করিয়াছেন, শুধু শিক্ষাই দিয়াছেন। কীর্তিহাটের প্রতিটি ব্যক্তিকে দেখিয়াছি, তাহাদের সে কি ভয়। রাঙাপিসি নিত্য প্রভাত হইতে নানা স্থানের প্রজারা আসিত। তাহারা অগ্রে আসিয়া কাছারিতে সেলামি জমা দিয়া সেরেস্তায় আগমনের কারণ জানাইত। তাহার পর মা কালীর নাট মন্দিরে গিয়া মা কালীকে প্রণাম করিত, রাজেশ্বরকে প্রণাম করিত। তখনও রাধা সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা হয় নাই। তুমি জানো রাঙাপিসি, এই যুগল বিগ্রহ আমার ভিক্ষা মা ও ভিক্ষা বাবার। সে কথা পরে বলিব, আগের কথা আগে লিখি। রাঙাপিসি, কীর্তিহাটের চাউল এবং ধান্যেরও জমা খরচের খাতা আছে। নিত্য প্রায় 1 মণ চাউল খরচ হইত দেবোত্তরে, প্রায় 100 জনের খাদ্য। প্রজা কোনোদিন 50, কোনোদিন 60, কোনোদিন 70-80 আসিয়াছে। সকলেই সেলামি দিয়াছে। তাহারা অন্নের মূল্য দিয়া অন্ন গ্রহণ করিয়াছে। তাদের সকলেরই প্রার্থনা এক, হুজুর মা বাপ, হুজুর রক্ষা করুন। ডিক্রির টাকা দিতে হইলে আমাকে সর্বশান্ত হইতে হইবে। আমার পিতার মুখ যেন প্রস্তরে গঠিত মুখ, তাহার এক কথা। আইন অনুসারে যাহা প্রাপ্য তাহার অতিরিক্ত 1 কপর্দক আমার দাবি নহে। ডিক্রির টাকা ছাড়িতে হইলে একদিন আমাকেও সর্বশান্ত হইতে হইবে। সম্পত্তি প্রথমত দেবোত্তর, মালিক দেবতা, দ্বিতীয়ত এ সম্পত্তি রায়বংশের আগামী পুরুষদের। ইহাকে আমি কোনো ক্রমেই ক্ষয় করিতে পারি না। ন্যায্য প্রাপ্য ছাড়িয়া দিবার অধিকার আমার নাই।
কথা কয়টি শেষ হইতে না হইতে দারোয়ান তাহাকে বলিত, উঠো, বাহার চলো, উঠো উঠো। দ্বিতীয় জনের ডাক হইত, সেই একই কথা। পিসি, প্রথম প্রথম মনে একটা ভয় হইত, একটা গভীর শ্রদ্ধা এবং বিস্ময় জাগ্রত হইয়া আমাকে অভিভূত করিয়া ফেলিত। তাহার উপর তাহার কঠিন চরিত্র। রাঙা পিসি, অঞ্জনা পিসির সঙ্গে তাহার কথাবার্তা শুনিয়াছিলাম, কিন্তু তাহার অর্থ বুঝি নাই। বুঝিয়াছিলাম অঞ্জনা পিসিকে বাবাকে কঠিন কথা বলিল, বাবার শাসন সে গ্রাহ্য করিল না। ইহার পর হঠাৎ সে চলিয়া গেল, লোকে তাহার নিন্দা করিল, কুলের বাহির হইয়া গিয়াছে। কথাটা শুনিলাম, কিন্তু ঠিক বুঝিলাম না। তবে কাজটা অত্যন্ত ঘৃণ্য তাহা বুঝিলাম। বাবার ক্রোধ দেখিলাম। একটা গোয়ান ছোকরা, সে ইহাতে লিপ্ত ছিল। আলফানসোর সহকারী হিসাবে ঘোড়া দেখাশোনা করিত, সে কোথায় হারাইয়া গেল। শুনিলাম তাহাকে কাটিয়া গঙ্গায় ভাসাইয়া দেওয়া হইয়াছে, বাবা মহাশয়ের হুকুমে, কারণ সে আলফানসোকে সাহায্য করিয়াছিল। আমার ভয় আরও বাড়িল। মনে হইল, বাবা এত নিষ্ঠুর কেন? তাহার পরই নিজের ভয় হইল, বাবার মতো পুণ্যাত্মা ধার্মিক লোক, তাহার যে নিষ্ঠুর না হইয়া উপায় নাই। কি করিবেন? পাপীকে দণ্ড তিনি না দিলে কে দিবে? শিহরিয়া উঠিলাম। কিন্তু একদিন আর মানিতে পারিলাম না। একদিন দেখিলাম নাট মন্দিরে কালীমায়ের সম্মুখে একজন অর্ধ উন্মাদিনী যুবতী বুক চাপড়াইয়া চিৎকার করিতেছে। মস্তকে অবগুণ্ঠন নাই, কেশরাশি এলাইয়া পড়িয়াছে, বক্ষের বস্ত্রও খসিয়া গিয়াছে, ভ্রুক্ষেপ নাই। সে বুক চাপড়াইয়া চিৎকার করিয়া ক্রন্দন করিতেছে, বলিতেছে, এই বিচার, এই বিচার মানি না, এই বিচার মানি না, মানব না। কীর্তিহাটের কাছারি বাড়ি ও ওদিকে নাট মন্দিরের চারিদিকে গোমস্তা, নায়েব, আমলা, পাইক, চাপরাশি, পূজক, পুরোহিত, পরিচারক প্রভৃতি দাঁড়াইয়া আছে স্তম্ভিতের মতো। এই উন্মাদিনীর ভয় নাই, সংকোচ নাই, জিহ্বার আগল বাঁধ নাই। সে কীর্তিহাটের রত্নেশ্বর রায়কে তিরস্কার, তাই বা কেন, গালিগালাজ করিয়া চলিয়াছে। আমিও অবাক হইয়া বাড়ির ভিতরের দোতলার বারান্দায় দাঁড়াইয়া শুনিতেছিলাম। এমন সময় বাবা মহাশয়ের গলার সাড়া পাওয়া গেল। তিনি তাহার খাস কাছারি হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, সকলে আপন আপন কাজে চলিয়া যাও, কোনো ব্যক্তি দাঁড়াইয়া থাকিও না। সে কণ্ঠস্বর, সে হুকুমজারির ভঙ্গি উপেক্ষা করিতে কাহারও সাধ্য ছিল না। সকলেই চলিয়া গেল। বাহিরে ফটকের সামনে কতকগুলো লোক, তাহারা বাহিরের লোক, দাঁড়াইয়া শুনিতেছিল, তাহারাও সভয়ে প্রস্থান করিল। আমিও ভয় পাইয়া পলাইয়া গেলাম। কিন্তু আমার বুকের ভিতরটা কেমন করিতেছিল, কান্না পাইতেছিল, আশঙ্কা হইতেছিল যে এইবার বোধহয় বাবা ওই হতভাগিনীকে তলোয়ার দিয়া কাটিয়া ফেলিবেন। ওই স্ত্রীলোকটি দরিদ্র বটে, কিন্তু নীচ জাতিয়া নয়। তাহার আকৃতি ও রূপের মধ্যেই তা পরিস্ফুট ছিল, এবং তাহার আকৃতি ও রূপের মধ্যে এমন কিছু ছিল যাহা আমার মতো 7-8 বৎসরের বালকের মনকেও দয়ার্দ্র করিয়া তুলিয়াছিল। তাই পলাইয়া গিয়াও পলাইতে পারিলাম না। ফিরিয়া গেলাম ছাদের উপর। সেখানে আলসের আড়ালে লুকাইয়া ফাঁক দিয়া দেখিতে লাগিলাম ও শুনিতে লাগিলাম। এতক্ষণে দৃষ্টিতে পড়িল যে মেয়েটির সামনে নাট মন্দিরে এক প্রৌঢ় মাথায় হাত দিয়া চুপ করিয়া নত দৃষ্টিতে চাহিয়া বসিয়া আছে। লোকটির মাথা ফাটিয়া গিয়াছে, কপালে রক্ত গড়াইয়া পড়িতেছে। স্ত্রীলোকটি বাবা মহাশয়কে দেখিয়া পায়ে আছাড় খাইয়া পড়িল। বাবু মহাশয় দয়া করুন, বাবু মহাশয় কৃপা করুন, বিবেচনা করিয়া বিচার করুন বাবু মহাশয়। রাঙাপিসি, আজও আমি স্পষ্ট দেখিতে পাই যে ওই উন্মাদিনী মেয়েটির উচ্চ ব্যাকুল কণ্ঠস্বর, তাহার বক্ষের আকুতি মিনতি আমার বাবা মহাশয়ের দিকে তাকাইয়া ধীরে ধীরে স্তিমিত হইয়া আসিতে লাগিল। বাবা মহাশয়ও তাহার দিকে স্থির দৃষ্টিতে তাকাইয়াছিলেন। ক্রমে ক্রমে মেয়েটির কণ্ঠস্বর যেন কেহ বন্ধ করিয়া দিল। হাত দুইটা দিয়া যে বুক চাপড়াইতেছিল, সে হাত দুইটা যেন অবশ হইয়া
শুধু যুক্তকর হইয়া রহিল। বাবা মহাশয় বলিলেন, তোদের স্বামী স্ত্রীর বিরুদ্ধে যে নালিশ, তাহা কি মিথ্যা? এই কালীমাতার সম্মুখে তাহার নির্মাল্য হাতে লইয়া বলিতে পারিস? মেয়েটি নীরব হইয়া গেল। পুরুষটির মাথা আরও নত হইল। বাবা মহাশয় বলিলেন, বল, সত্য কিনা বল। পুরুষটি এবার বাবার পায়ে পড়িয়া বলিল, সত্য, কিন্তু হুজুর, আপনি সব শুনিয়া বিচার করিয়া। বাবা মহাশয় সিংহ গর্জনে বলিলেন, বাহির হইয়া যা, তুই পাপিষ্ঠ আর ওটা পাপিষ্ঠা। যা যা, এখনই বাহির হইয়া যা। আমার মন্দির অপবিত্র হইয়াছে। যাহা বিচার হইয়াছে তাহা সত্য বিচার হইয়াছে। যা, বাহির হইয়া যা। যা, এবং 3 দিনের মধ্যে গ্রাম ছাড়িয়া তোদের চলিয়া যাইতে হইবে। তাহারা চলিয়া গেল। সে সময়টা বৈশাখ মাস, বেলা তখন দ্বীপ্রহর। মেয়েটি ও পুরুষটি নত মস্তকে নীরবে বাহির হইয়া গেল। যাইবার সময় মেয়েটি একটি থামের ছায়ায় শায়িত ঘুমন্ত একটি শিশুকে কোলে করিয়া চলিয়া গেল। এ বিচারের কারণ শুনিয়া বাবা সম্পর্কে আমার ভয় আরও বাড়িয়াছিল। মনে হইয়াছিল, বাবা মহাশয় বিচারক, বিধাতার মূর্তি, মস্ত অবতার। কারণ কি জানো? এই প্রৌঢ় ব্যক্তিটি একজন বিশেষ শ্রেণীর ব্রাহ্মণ, যাহারা কন্যা বিক্রয় করে। বিবাহের সময় কন্যার পিতাকে পণ দিয়া বিবাহ করিতে হয়। এই প্রৌঢ়টি জল অচল হিন্দুদের মধ্যে পূজা অর্চনা ও পৌরোহিত্য করিত। পৈতৃক অবস্থা ভালো ছিল না, কিন্তু প্রায় 50 বৎসর বয়স পর্যন্ত তিল তিল করিয়া পয়সা জমাইয়া অবস্থা বেশ সচ্ছল করিয়া তুলিয়া একদা বিবাহ করিয়া সংসারী হইবার স্বাদ জাগিয়াছিল, এবং একটি 8 বৎসরের পিতৃহীনা কন্যাকে প্রায় 400 টাকা পণ দিয়া বিবাহ করিয়া ঘর দুয়ার সাজাইয়া পাতিয়াছিল। সময়টা তখন দুর্ভিক্ষের সময়। মেদিনীপুরে 1864 সালে সাইক্লোন ঝড়ের পর দারুণ দুর্ভিক্ষ হয়। সেই সময় এই লোকটি সমস্ত শ্বশুরবাড়ির লোকদের বাঁচাইয়াছিল। কন্যাটির মাতা ও ভ্রাতাদের পর্যন্ত স্বগৃহে আনিয়া রাখিয়াছিল। এই ব্রাহ্মণ প্রৌঢ় এইভাবেই প্রায় খেলা ঘরের বরকনের খেলা শুরু করিয়া যখন কন্যাটি যৌবনে উপনীত হইল, তখন একদা হতভাগ্য পথের মধ্যে পড়িয়া গিয়া কোমরে আঘাত পাইয়া একেবারে কোমর ভাঙা কুবচ হইয়া গেল। সেই সঙ্গে তাহার পুরুষ জীবনের সকল শক্তি তিরোহিত হইল। 7ম অধ্যায় এখানেই শেষ। ফিরে আসছি 8ম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।